মানুষের কাছে, স্টুডেন্ট, গার্জেন, তাদের কাছে এই পাবলিক এডুকেশন সেক্টর সম্পর্কে তাদেরকে একটি খারাপ ধারণা, একটি অবিশ্বাসের জায়গা তৈরি করে দেওয়া, এই সবটা কিন্তু অটোমেটিক হয়নি। এই সবটা এই রাজ্যের প্রশাসন, এই দেশের প্রশাসন তারা পরিকল্পনা প্রসূতভাবে করেছে। তার ফলেই আমাদের গোটা জেলা জুড়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের এই খারাপ অবস্থা, গোটা জেলা জুড়ে ছাত্রছাত্রীদের এই ব্যাপক পরিমাণ ড্রপ আউট হওয়া, এবং এই ড্রপ আউট হয়ে যাওয়াটা একদিকে যেমন তার লাইভলিহুডকে, ভালো হওয়ার পোটেনশিয়ালটাকে ধ্বংস করে দিচ্ছে, এই ড্রপ আউট হয়ে যাওয়া একদিকে যেমন তার লাইভলিহুড, তার পরিবারের লাইভলিহুডকে একটি অনিশ্চয়তায় ফেলছে, অন্যদিকে কিন্তু তাদের মেধা, তাদের শ্রম, তাদের যে মেধা শ্রম আমাদের জেলার উন্নয়নে, অর্থনীতিতে কাজে লাগতো, সেই অর্থনীতিতে উন্নয়নে কাজে লাগানোর জায়গাটাও কিন্তু তারা পাচ্ছে না। সেই জায়গাটাকে আমরা হারিয়ে ফেলছি। ফলে এই গোটা রাজ্যের প্রশাসন, গোটা জেলার প্রশাসন তারা একদিকে বলছে যে তাদের বাংলা এগিয়ে আছে, একদিকে বলছে যে বিভিন্ন স্কিমের মাধ্যমে মানুষের জীবন খুব ভালো আছে। মানুষের জীবন যদি সত্যিই ভালো থাকতো, যদি সত্যিই সরকারি স্কিমগুলো খুব কার্যকরী হতো, তাহলে আজকে এডুকেশন সেক্টরের এই অবস্থা কেন, তার জবাবটা তাহলে এই প্রশাসনকে, এই সরকারকে দিতে হবে। আউট হওয়া গোটা জেলার এডুকেশন সেক্টরের একাধিক সমস্যা নিয়ে আমরা এই গোটা জেলার প্রশাসন, সেটা স্কুলের ডিআই হতে পারেন, সেটা ডিএম হতে পারেন, এসডিওরা হতে পারেন, আমরা কিন্তু তাদেরকে জানিয়েছি। তারা কিন্তু এই বিষয় সম্পর্কে জানেন, কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু কোনো যথাযথ কোনো উদ্যোগ, কোনো পরিকল্পনা আমরা কিন্তু দেখি না। এই গোটা রাজ্যের, গোটা তৃণমূলের সরকার, বিজেপির সরকার, তারা পরিকল্পনা প্রসূত গোটা এডুকেশন সেক্টরকে, পাবলিক এডুকেশন সেক্টরকে তারা ধ্বংস করে দিতে চায়। কারণ এনইপি 2020 ইন্ট্রোডাকশনের পর থেকে গোটা দেশ জুড়ে এডুকেশন সিস্টেমকে তারা কিন্তু বেসরকারিকরণ করতে চাইছে। আর বেসরকারিকরণ করতে গেলে পাবলিক এডুকেশন সেক্টরকে ধ্বংস করে দিতে হবে। সেই জন্যই পাবলিক স্কুল, পাবলিক কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, এই সব জায়গা থেকে এই সময়ের মধ্যে তাদের স্টুডেন্টদের সেখানে পড়ার প্রবণতা কমেছে। একদিকে তার বাড়ির অর্থনৈতিক সংকট, কর্মসংস্থানের অনিশ্চয়তা, গোটা স্কুল, পাবলিক এডুকেশন সেক্টরকে তাদের যে কন্ডিশন, তাদের যে পরিকাঠামো, কলেজে পার্টিসিপেশনের অবস্থা, সেই পার্টিসিপেশন আমাদের জেলাতে আরও খারাপ। এই সময়ের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের তথ্য পেয়েছি, বিশ্ববিদ্যালয়ে আর্টস ফ্যাকাল্টিতে 35% সিট খালি, সায়েন্সে 50% সিট খালি। সায়েন্সে, আর্টসের ক্ষেত্রে, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে ফর্ম ফিল আপের সংখ্যা অনেক কম। মানে তাদের কাছে কোনো সেকেন্ড লিস্ট, থার্ড লিস্টে যাওয়ার কোনো অপশান অনেকগুলো ডিপার্টমেন্টের ক্ষেত্রে, অনেকগুলো সাবজেক্টের ক্ষেত্রে নেই। ফলে এই যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের পার্টিসিপেশন কমছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ায় এনরোলড হচ্ছে না। আমরা কিন্তু এই ড্রপ আউটের সংখ্যা, এই এনরোলমেন্ট না হওয়ার সংখ্যাটা কিন্তু নতুন সংখ্যা নয়। এই সংখ্যাটা আমরা আজকে আপনাদের মাধ্যমে বলছি, মানে এই নয় যে এই রাজ্যের, এই জেলার প্রশাসন জানে না, কিন্তু এই জেলার প্রশাসনকে আমরা একাধিকবার, আমরা এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এই সময়ের মধ্যে যে এডুকেশন সেক্টরের অবস্থা, সেই এডুকেশন সেক্টরের অবস্থা নিয়ে আমরা কিছু তথ্য জোগাড় করেছিলাম, কিছু সার্ভে করেছিলাম, সেই তথ্য আপনাদের সামনে আজকে আমরা রাখতে চাই। যখন আমরা তথ্য জোগাড় করতে গিয়েছিলাম, যখন আমরা ইনফরমেশনগুলো নিচ্ছিলাম, আমরা অবাক হইনি, কিন্তু খুব আমাদের খুব হতাশ হয়েছিল, আমাদের খুব খারাপ লেগেছিল, আমাদের খুব রাগ হয়েছিল যে গোটা এডুকেশন সেক্টরের অবস্থা এই সময়ের মধ্যে এই তৃণমূল কংগ্রেসের সরকার আর বিজেপির সরকার, এদের জামানায় গোটা এডুকেশন সেক্টরের অবস্থা কী অবস্থা। আমরা এই সময়ের মধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তিন ক্ষেত্রে স্টুডেন্টদের পার্টিসিপেশন, স্টুডেন্টদের সার্বিক যে লেখাপড়ার ইনফ্রাস্ট্রাকচার, এই সবটা নিয়ে আমরা কিছু তথ্য এনেছি। সেই তথ্য আমরা আপনাদের সামনে রাখতে চাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 8,000-এর বেশি কমেছে। 2023 সাল থেকে 2025 সালে ড্রপ আউটের সংখ্যা, সার্বিকভাবে এডুকেশন সেক্টর থেকে ড্রপ আউটের সংখ্যা 4,500-এর বেশি কমেছে। 2022 সাল থেকে 2025 সাল নাবালিকা প্রসূতির সংখ্যা 8,000-এর বেশি বেড়েছে। কলেজে আমরা জানি গোটা রাজ্য জুড়ে মোটামুটি 71% সিট খালি। আমাদের জেলার কোনো কোনো জায়গায়, কোনো কোনো কলেজে ওই রাজ্যের যে গড়, সেই রাজ্যের গড়ের থেকে অবস্থা খারাপ। আমাদের গোটা জেলার একটি অন্যতম জনপ্রিয় কলেজ বিবেকানন্দ কলেজ, সেই বিবেকানন্দ কলেজে 2,948টি মোট সিটের 977 জন স্টুডেন্ট এনরোল হয়েছে। আরেকটি কলেজ মানকর কলেজ, 1400টি মোট সিটের মধ্যে 632 জন এনরোল হয়েছে। কালনা কলেজে ওই 20-25% মতো মোট এনরোল হয়েছে। তাহলে রাজ্যের গড়ে
29% হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা জেলার অবস্থা, জেলার পপুলার কলেজগুলোতে সেই অবস্থা কিন্তু আরও খারাপ। অভিভাবক, এই যে স্কুলের কথা বলি, যে বিভিন্ন জায়গায় আমাদের জেলার বেশ কিছু জায়গাতে এমন স্কুল আছে যেখানে স্টুডেন্ট রয়েছে 300-400, কিন্তু সেখানে শিক্ষক নেই। সেখানে শিক্ষক না থাকার জন্য স্কুল চলে না। সেই অঞ্চলগুলোতে আমরা শুধুমাত্র এসএফআই আঁকা যাচ্ছে না, সেখানে গোটা সেই স্কুলের ছাত্রছাত্রী, সেখানকার অভিভাবকদেরকে সঙ্গে নিয়ে আমরা একসাথে যাচ্ছি। ফলে ক্ষোভ অভিভাবক ছাত্রছাত্রী তাদের মধ্যে রয়েছে, সেই ক্ষোভকে আমরা ব্যবহার করতে পারছি এবং আমাদের বিশ্বাস যে আমরা এই ক্ষোভকে আগামী দিনে আরও ভালোভাবে এক জায়গায় জড়ো করতে পারবো। কারণ আমাদের দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে আমরা চাই গোটা এডুকেশন সেক্টরকে বাঁচানোর জন্য শুধুমাত্র ছাত্র সমাজ নয়, তার সঙ্গে গোটা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত থাকা অন্যান্য যে স্টেক হোল্ডাররা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা রয়েছেন, তাদের সকলকে এক জায়গায় জড়ো করে আমরা শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবিতে, পাবলিক এডুকেশনকে বাঁচানোর দাবিতে এসএফআই একটি ঐক্যবদ্ধ মুভমেন্ট করতে চায়। ততদিন আমাদের মুভমেন্টকে জারি রাখবো। এখন আমাদের ডিসেন্ট্রালাইজডভাবে মুভমেন্ট হবে, এখন আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ধাপে ধাপে মুভমেন্ট হবে এবং এরপরে আমরা জেলা স্তরে মুভমেন্টে যাব। এটা কি রাজ্য জুড়ে চলবে না শুধু বর্ধমানের ক্ষেত্রে? গোটা রাজ্য জুড়েই স্কুল বাঁচাও মূল বাঁচাও এর মুভমেন্ট চলছে। গোটা রাজ্যের এসএফআই বলেছে যে যদি এডুকেশন সেক্টরকে না বাঁচানো যায় তাহলে বাংলা কোনোদিন বাঁচবে না। ফলে এইটা তার রেশ। আমাদের জেলার অবস্থা, এই আমাদের জেলার অবস্থা নিয়ে আমাদের জেলায় মুভমেন্ট হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে এসএফআই এর উদ্যোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর দাবিতে মুভমেন্ট অলরেডি চলছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারকে ঠিকভাবে না মানার জন্য গোটা স্টুডেন্ট কমিউনিটিকে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের স্টুডেন্টদেরকে যেভাবে ভুগতে হয়, যেভাবে স্কলারশিপের অনিয়মিত তৈরি হয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সার্বিক লেখাপড়ার পরিকাঠামো, বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে লেখাপড়ার পরিবেশের যে অবস্থা অবনমন ঘটেছে, তার বিরুদ্ধে আমরা একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, স্কুলগুলোকে, স্কুলের ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষদের আমরা জানিয়েছি। কিন্তু সাময়িক সলিউশন হলেও পার্মানেন্ট সলিউশনে সরকার ও প্রশাসন কর্তৃপক্ষ যেতে পারছে না। আগের বছর মুভমেন্টের ফলে বেশ কিছু স্কুলে বর্ধিত ফি ফেরত দিলেও আগের বছর প্রত্যেক বছর রেজাল্ট বেরোনোর সমস্যা নিয়ে মুভমেন্ট করলে সেই সময় বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজাল্ট আউট করতে বাধ্য হলেও পার্মানেন্ট সলিউশনে যাওয়ার মানসিকতা স্কুল প্রশাসনের নেই, পার্মানেন্ট সলিউশনে যাওয়ার মানসিকতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই। এই সময়ের মধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত ব্যাপক ঘাটতি দেখা দিচ্ছে। স্কুলের ক্ষেত্রে সরকারি সার্কুলার, সরকারি নিয়ম অনুযায়ী 240 টাকার বেশি নেওয়া যায় না। যারা স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরে যারা করছেন তাদের ক্ষেত্রে যে ল্যাব এবং ল্যাব ছাড়া যে সাবজেক্ট, তাদের নির্দিষ্ট ফি স্ট্রাকচার রয়েছে নির্ধারিত করে দেওয়া সরকার থেকে। কিন্তু সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল, সরকার জানছে, সরকারের নলেজে রয়েছে, কিন্তু সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলো 2000 টাকা, 3000 টাকা এরকম করে টাকা নিচ্ছে। ফলে সরকারের স্কুল মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, সাধারণ মানুষের অর্থে তৈরি হওয়া স্কুল, সেই স্কুল পরিচালনা করতে গিয়ে, সেই স্কুলে পড়তে গিয়ে কেন সেই অতিরিক্ত টাকা, অতিরিক্ত ফি সাধারণ মানুষকে দিতে হবে, এর জবাব কিন্তু সরকার দিতে পারেনি। আমরা যখন স্কুল কর্তৃপক্ষের কাছে গেছি, আমাদের কাছে স্কুল কর্তৃপক্ষ একটি কথা বলেছে যে স্কুল চালানো অসম্ভব হয়ে গেছে, স্কুলে সরকারের পক্ষ থেকে যে টাকা, সেই কম্পোজিট গ্রান্টের টাকা আসছে না। ফলে সার্বিকভাবে সরকারি বাজেটে স্কুলের পরিচালনা করার জন্য টাকা দেওয়া কমিয়েছে, যে টাকা অ্যালোকেট করার কথা তা অনিয়মিত হয়েছে। ফলে সার্বিকভাবে স্কুল চালানোর জন্য স্কুলের ডেভেলপমেন্ট ফি এর নাম করে স্কুল কর্তৃপক্ষ স্টুডেন্টদের কাছ থেকে ওই অতিরিক্ত টাকাটা নিচ্ছে। এই অতিরিক্ত টাকা দেওয়ার দায়টা স্টুডেন্টদের নয়। স্কুল পরিচালনা হচ্ছে না, তার দায় স্টুডেন্টরা নেবে না, তার দায় প্রশাসনকে নিতে হবে, তার দায় সরকারকে নিতে হবে। আমরা এসএফআই এর পক্ষ থেকে ইতিমধ্যেই স্কুলগুলোতে যাওয়া শুরু করেছি। আমরা এই সময়ের মধ্যে ডিসেন্ট্রালাইজডভাবে স্কুল ভিত্তিক, ব্লক ভিত্তিক, সাব ডিভিশন ভিত্তিক মুভমেন্ট করতে চাইছি। আমরা ইতিমধ্যে স্কুলে যাওয়া শুরু করেছি, এরপর আমরা ব্লক স্তরে, জেলা স্তরে, আমরা সাব ডিভিশন স্তরে গিয়ে মুভমেন্ট করব। আমরা এর আগেও স্কুল বাঁচানোর জন্য, স্কুলের ফি কমানোর জন্য, বর্ধিত ফি ফেরত দেওয়ার জন্য, স্কুলের শিক্ষক নিয়োগের জন্য আমরা মুভমেন্ট করেছি। এর পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিকাঠামো উন্নয়ন করতে
করতে হবে, ভেতরে লেখাপড়ার পরিবেশ করতে হবে, সেখানকার শিক্ষক শিক্ষাকর্মীদেরকে নিরাপত্তা দিতে হবে, স্টুডেন্টদেরকে নিরাপত্তা দিতে হবে। সার্বিক এই সমস্যাগুলো সমাধান না করে যদি মুখে শুধু কয়েকটা সংখ্যা, মুখে যদি কয়েকটা স্কিম নতুন বছর বছর ইন্ট্রোডিউস যদি করে দিয়েই যদি উন্নতি হয়ে যেত, তাহলে আজকে বাংলার এই অবস্থা হতো না। বাংলা একটি রুক্ষ মরুভূমিতে পরিণত হয়েছে। আমরা এই 3জন আজকের প্রজন্মের বসে রয়েছি, আমাদের ভবিষ্যতের কর্মসংস্থান আমরা পাবো কিনা আমরা নিশ্চয়তা নেই। ফলে সার্বিকভাবে গোটা নতুন জেনারেশন, তাদের এডুকেশনের নিশ্চয়তা নেই, তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা নেই। এসএফআই কি ভাবছে? আর্থিক সংকট তো affect করছে না। পরিবারের একজন গরিব বাবা, গরিব মা তার ছেলেকে স্কুলে কখন পাঠাবে? তারা মিড ডে মিল পাচ্ছে, খাওয়া পাচ্ছে, ড্রেস পাচ্ছে, বই পাচ্ছে, ব্যাগ পাচ্ছে, সব পাচ্ছে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে প্রাইমারি স্কুলে পড়ার যে বয়সটা, সেই বয়সের ছেলে মেয়েরাও তাদের মা বাবার সঙ্গে কোথাও কাজ করতে যাচ্ছে। তার সঙ্গে পরিকাঠামো নেই। প্রাইমারি স্কুল চালাবে কি? আমরা গোটা জেলা যখন বিভিন্ন জায়গায় যাই, আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে, আমরা স্কুল বাড়িকে ফাঁকা পড়ে থাকতে দেখি। সেখানে শিক্ষক নেই। শিক্ষক না থাকার জন্য স্টুডেন্ট নেই। কোথাও স্টুডেন্ট রয়েছে, কোথাও শিক্ষক রয়েছেন 1-2 জন, কিন্তু সেখানে সেই স্কুলে এখন আর স্টুডেন্টরা আসে না। ফলে এই সমস্যাগুলোর কারণ মাল্টি ডাইমেনশনাল, এবং এই মাল্টি ডাইমেনশনাল সমস্যা তৈরি করার জন্য দায়ী এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের সরকার। তারা শুধু একের পর এক বিভিন্ন জায়গা থেকে ধার নিয়ে এসে আমাদের রাজ্যে স্কিম তৈরি করেছে, কিন্তু সেই স্কিম কতটা কার্যকরী হচ্ছে, সব থেকে বড় কথা, যারা যে মানুষরা এই স্কিম নিচ্ছেন, তাদের শুধুমাত্র কি স্কিম ধরিয়ে দিলেই হবে? শুধুমাত্র কি স্টুডেন্টদেরকে শুধুমাত্র কি সাইকেল দিলেই হবে? আমরা এই মুভমেন্টে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। যে আবার বললাম, আবার যত বক্তব্য চালু, এই যে কলেজগুলোতে যেটা ভর্তি, যে অ্যাডমিশনের মেন কারণ হচ্ছে ওই এইচএসএ এবং মাধ্যমিকে যে পরপর যে 6+4 যে রুলস চালু হয়েছিল, সেই জন্যই প্রায় প্রত্যেক মাধ্যমিকও কম দিয়েছে, তারপরে সেই ব্যাচের এইচএসটাও কম দিয়েছে। সেই ব্যাচটাই এবারে কিন্তু কলেজে অ্যাডমিশন, সেই কারণেই কি অ্যাডমিশন কম হয়েছে? একদিকে যেমন এনইপি ইন্ট্রোডাকশনের জন্য গোটা এডুকেশন সেক্টরের কিছু স্ট্রাকচারাল পরিবর্তন হয়েছে, যে স্ট্রাকচারাল পরিবর্তনকে সঠিকভাবে পরিচালনা করার মতন পরিকাঠামো, মোদ্দা কথায় মুরদ নাই আমাদের এই গোটা রাজ্যের প্রশাসনের। সেই জন্য 4 ইয়ার ইউজি হতে পারে, সেটা স্কুলের স্ট্রাকচারাল পরিবর্তন হতে পারে, সার্বিকভাবে সেটার জন্য এডুকেশন সেক্টরে একটি অনিয়মিত ভাব তৈরি হয়েছে। যে স্কুলের একাধারে এতজন শিক্ষকের যে ঘাটতি তৈরি হয়েছে, তারা বছরে একবার মাধ্যমিক, বছরে একবার উচ্চ মাধ্যমিকের খাতা কারা দেখবেন, সেই নিয়ে শিক্ষকদের মাথায় হাত পড়ছে। আর অন্যদিকে বছরে 2বার সেমিস্টারে, তখন স্বাভাবিকভাবেই পরিচালনা করাটা সহজ হয়ে যাচ্ছে। তবে কারণ শুধুমাত্র স্ট্রাকচারাল পরিবর্তন না, স্ট্রাকচারাল পরিবর্তন একটি অন্যতম কারণ। এই সময়ের মধ্যে ব্যাপক আর্থিক সংকট দেখা দিয়েছে। মাঠে কিন্তু স্টুডেন্টকে স্কুলের থেকে, কলেজের থেকে মাঠে বেশি দেখতে পাবেন। গোটা গ্রামের মধ্যে নতুন প্রজন্মের ছেলে মেয়ে, এই আমি এখানে কথা বলছি, আমার বয়সী একজন ছেলে, আমার বয়সী একজন মেয়েকে গ্রামে কিন্তু হাতে গুনে পাওয়া যাবে। কারণ তারা তাদের গ্রাম ছাড়তে, তারা তাদের এলাকা ছাড়তে বাধ্য হয়েছে অন্য জায়গায় গিয়ে কর্মসংস্থান জোগানোর জন্য। কারণ আমাদের রাজ্যে একদিকে কর্মসংস্থান নেই, কর্মসংস্থানের ব্যাপক অনিশ্চয়তা, অন্যদিকে গোটা সরকারের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে গোটা পাবলিক এডুকেশন সেক্টরকে তুলে দেওয়ার জন্য, তাদের উপর, পাবলিক এডুকেশন সেক্টরের উপর সাধারণ মানুষের আস্থাকে, বিশ্বাসকে নষ্ট করে দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ, একাধিক দুর্নীতি, একাধিক স্ক্যাম, একাধিক বেনিয়ম তারা করছেন। ফলে স্বাভাবিকভাবেই এডুকেশন সেক্টরের ড্রপ আউটটা, তার যেমন একটি আর্থিক অ্যাঙ্গেল রয়েছে, তার সঙ্গে তার পাশাপাশি বর্তমান সময়ের উপযোগী এডুকেশন সেক্টর, এডুকেশন দিতে ব্যর্থ হচ্ছে এই রাজ্যের সরকার। বর্তমান আমাদের গোটা রাজ্য জুড়ে এডুকেশন সেক্টরকে এনকারেজ করার জন্য কর্মসংস্থানের যে নিশ্চয়তার প্রয়োজন, সেই নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে এই রাজ্যের সরকার। প্রদীপ ভৌমিক, সৌম্য চট্টোপাধ্যায়। যদি সেখানে ফি বাড়ে অথচ সেখানে পরিকাঠামো না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই যাদের যেটুকু সামর্থ্য আছে সেটুকু সামর্থ্য দিয়ে তারা বেসরকারি স্কুলে যাচ্ছেন, যাদের সামর্থ্য নেই তারা আর কোনো স্কুলেই যাচ্ছে না। ফলে ব্যাপারটা হচ্ছে, সরকার একদিকে যেমন, এই সরকার কেন ডিসকারেজ করবে সরকারি এডুকেশনকে, যাতে বেসরকারি সেক্টর এখানে আসতে পারে। সরকার সাহায্য করছে বেসরকারি কর্পোরেট সংস্থাদেরকে। আমাদের কেন্দ্রের সরকার তো খোলাখুলি সাহায্য করেন, আমাদের রাজ্যের সরকার তো খোলাখুলি সাহায্য করেন, এটা তো মানুষের সামনে পরিষ্কার। এসএফআই কি মনে করছে যে শিক্ষা ব্যবস্থা, রাজ্য সরকারের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে যে বেসরকারি সংস্থা যে কম্পিটিটিভ পরীক্ষায় যোগদানের জন্য যে ছাত্ররা বেসরকারি স্কুলগুলোতে যাচ্ছে, সরকারি স্কুলগুলোতে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত, সেদিকে এসএফআই ভাবছে?
আমরা প্রথমেই বললাম এবং আপনি আপনার প্রশ্নে উত্তর দিলেন যে এনইপি 2020 ইন্ট্রোডাকশন গোটা শিক্ষা ব্যবস্থাকে তারা বেসরকারি করতে চায়। সরকার এই যে সরকারি